ফেনীর গ্রামের পর গ্রাম ডুবে আছে, মারা যাচ্ছে অসংখ্য মানুষ এবং গরু, ছাগল, হাঁস, মুরগি। বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি। শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান বিচারপতি সিনহা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যা কবলিত ফেনী সদর উপজেলার ১০ নম্বর সনুয়া ইউনিয়নের উত্তর টঙ্গীরপাড় হাজীবাড়ি এলাকায় এক পরিবারের ৭ জন ৪ দিন ধরে আটক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কোনো নৌকাও উদ্ধারে যেতে পারছে না। ওই পরিবারের আরেক সদস্য শিক্ষক ফারজানা আক্তার আছেন চট্টগ্রাম নগরে। তিনি আত্মীয়র সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লোক পাঠিয়েছেন, কিন্তু লাভ হয়নি। মহাসড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরের গ্রামটিতে কেউ পৌঁছাতে পারেননি। সরু সড়ক ও পানির প্রবল প্রবাহের কারণে কেউ যেতে পারছে না। ফারজানা আক্তার গতকাল আমাদের বলেন, এলাকাটি পুরো ডুবে গেছে। শিশু সহ তার পরিবারের ৭ জন আটকে আছেন। একটি ভবনের ২য় তলায় সবাই আশ্রয় নিয়েছিলেন। পানি উঠে গিয়েছিল ২য় তলার সিঁড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফারজানা আক্তার সর্বশেষ ভাবি তানিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। খুদে বার্তা পাঠিয়ে তানিয়া জানান, তারা সবাই এলাকার একটি মসজিদে আশ্রয় নিয়েছেন। ভবনের ১ তলা ডুবে ২য় তলায় সিঁড়ি পর্যন্ত পানি চলে এসেছে। মসজিদে গ্রামের কয়েকশো মানুষ আছেন। পথঘাট ডুবে যাওয়ায় কেউ বের হতে পারছেন না। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু ফারজানার আত্মীয় নন, তাদের মতো আরও অসংখ্য মানুষ প্রত্যন্ত গ্রামে আটকে আছেন। এতে আত্মীয় স্বজনের অনেকেই ফেনীর পথে পথে অপেক্ষা করছেন। কোনোভাবে একটা নৌকার ব্যবস্থা করে যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। অসংখ্য মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন। তাদের সাহায্য করার মতো নেই কোনো পরিস্থিতি বা সুযোগ সুবিধা। তাদের কাছে এখনও কোনো সাহায্য সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি। স্বেচ্ছাসেবক দল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার। যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই বলছেন তারা ২ দিন যাবৎ কিছু না খেয়ে আছে। বানের জলে ভাসিয়ে নিয়েছে তাদের পরিবারের লোকজনকে। তারা শুধু এখন বাঁচতে চায়, কিছু খাবার চায়। মোহাম্মদ কাইয়ুম নামের এক ৪০ ঊর্ধ্ব কৃষক স্বেচ্ছাসেবকদের বলেন, ভাই, বানের পানি সব ভাসাইয়া নিছে। ২ দিন ধরে কিচ্ছু খাই না। আশ্রয়কেন্দ্রের খাবার যায় নাই, কিছু খেতে দেন, পেটে অনেক ক্ষুধা। তিনি আরও বলেন, ১২ বছরের এক ছেলে ও ৮ বছরের এক মেয়ে, তার পরিবারের আরও ৪ সদস্য সহ উঠেছেন আশ্রয়কেন্দ্রে। একটু দূর হওয়ায় কোনো ত্রাণ ওই কেন্দ্রে পৌঁছায়নি এখনো পর্যন্ত। তাই অনেকেই সাঁতার কেটে মহাসড়কে এসেছেন একটু খাবারের আশায়। বন্যার্তদের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন শত শত স্বেচ্ছাসেবক দল। বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতি আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুলকামাল, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, ২১ জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছে এই HM শামসুদ্দিন চৌধুরী মানিক। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক এই বিচারপতি। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় ৯০০ কোটি টাকার ৫ একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ৭টি ৮ তলা ভবন। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানিক। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার SK সিনহা তার দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি ঘটেছিল তার সঙ্গে সেসব বিষয় ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার দেওয়ার সময় এইসব ফাঁস করেন তিনি। SK সিনহা জানান, ৭ বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং DGFI সদস্যের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। তিনি বলেন, তার নির্দেশ ও হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।
বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং 2017 সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনীয় সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তিনি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, তাই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। 2017 সালের 3 জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বকালীন আপিল বেঞ্চ রায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন। এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসৎ আচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে। বিচারপতি সিনহা বলেন, আগের রাতে 2 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন 3 জুলাই সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাক বিতণ্ড চরমে উঠে এবং আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। বিচারপতি সিনহা বলেন, 2017 সালের 3 জুলাই আপিল বিভাগের 7 বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা 5 ঘন্টারও বেশি সময় ধরে বিষোদ্গার করেছিলেন। তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে আর দেশে থাকতে দেবে না। আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপানে গিয়েছিলাম। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে ফোন আসে এবং আমাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি। ঢাকায় বিমানবন্দরে নামার পর দেখতে পাই 5-6 জন ডিজিএফআই সদস্য আমাকে ঘিরে রেখেছেন। তারা সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিলেন না। একজন লম্বা মতো লোক আমাকে বললেন তারা আমার সঙ্গে 1 কাপ কফি খেতে চান এবং আমাকে তাদেরকে 5 মিনিট সময় দিতে হবে। আমি তাদের ভাষা সংযত করতে বলি এবং প্রোটোকল মানতে বলি। রেগে গিয়ে বলি গেট লস্ট। আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে গাড়িতে উঠতে চেয়েছিল। আমি তাদের বলি যে আমার একটি গাড়ি এবং নিরাপত্তা আছে, আমার তাদের কোনো দরকার নেই এবং চলে যাই। এটা ছিল আরেকটি বাজে সংকেত। একদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আমি আদালতে সুপ্রিম কোর্টে যাই। আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি, তখনই ডিজিএফআই প্রধান আমার অফিসে আসেন। তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। আমি চিৎকার করে বললাম, আপনি কে এবং আপনি এসব কি বলছেন? ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল নয়। আমি তাকে বেরিয়ে যেতে বলি। এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয়। এই অবস্থার মধ্যে 2017 সালের 13 অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহার অনুপস্থিতিতে তৎকালীন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ওয়াহাব প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। আলাপকালে বিচারপতি সিনহা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানান। সাবেক প্রধান বিচারপতি বলেন, তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত। আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব। আমি সবুজ সংকেতের অপেক্ষায় আছি। সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যে। উল্লেখ্য, 2017 সালের 11 নভেম্বর বিদেশে থাকা অবস্থায় প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করা বিচারপতি সিনহা অর্থ পাচারের 3টি মামলায় অভিযুক্ত।